আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস একাদশ ভূগোল দ্বিতীয় পত্র। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব ভূগোল ও এর ক্ষেত্র ধারণা। আমরা মানব ভূগোল কাকে বলে জানবো, মানব ভূগোলের ভূমিকা নিয়ে আলোচনা করব, তারপরে আলোচনা করব ক্ষেত্র এবং ধারণা। আমরা ফার্স্ট পার্টে প্রাকৃতিক ভূগোল করেছি, আমরা এখন মানব ভূগোল সম্পর্কে জানবো। এই শিক্ষার্থীবৃন্দ, আমরা মানব ভূগোল সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। মানব ভূগোল হলো ভূগোল শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানব ভূগোলের যাত্রা শুরু হয় প্রকৃতির মাঝে মানুষের অবস্থান নির্ণয় করার মধ্য দিয়ে। তাহলে মানব ভূগোলের যাত্রা শুরু হয় মানুষের প্রকৃতির মাঝে মানুষের যে অবস্থান, এই অবস্থান নির্ণয়ের মধ্য দিয়ে। তারপর ধীরে ধীরে মানব ভূগোলের প্রসার ঘটতে থাকে, বিভিন্ন শাখা উপশাখায় বিকাশ লাভ করে। ভূগোলের যে শাখায় মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও অবস্থার সাথে পার্থিব পরিবেশের সম্পর্ক বিশদভাবে আলোচনা করা হয়, তাকে মানব ভূগোল বলা হয়। তাহলে ভূগোলের যে শাখায় মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও এর অবস্থান, তার সাথে পার্থিব পরিবেশের যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে মানব ভূগোল বলা হয়। আবার শুনি আমরা, ভূগোলের যে শাখায় মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং পার্থিব পরিবেশের সাথে সম্পর্কিত তাকে মানব ভূগোল বলা হয়। আবার আমরা যদি আর একটু সহজ করে বলতে চাই, তাহলে এইভাবে বলবো, মানব ভূগোল কাকে বলে? ভূগোলের যে শাখায় বা ভূগোলের যে শাস্ত্রে মানুষ, পরিবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়, তাকে মানব ভূগোল বলা হয়। তাহলে ভূগোলের যে শাখায় মানুষ, পরিবেশ এবং অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়, তাকে মানব ভূগোল বলা হয়। এটা একটি সহজ সংজ্ঞা। শিক্ষার্থীদের, এখানে মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বলতে মানব সম্প্রদায়ের অবস্থান, স্বাস্থ্য, শিক্ষা, গঠন, বিন্যাস, বৃদ্ধি, স্থানান্তর বা অভিগমন, বসতি, জীবিকা, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিক কর্মকাণ্ড, সম্পদ সংগ্রহ, সংরক্ষণ তথা ব্যবস্থাপনা, সামাজিক ও রাষ্ট্রীয় আচার আচরণ, কৃষ্টি, আইন প্রভৃতিকে বোঝানো হয়েছে। মানব ভূগোলে আমরা এই সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি বা করা হয়, মানব ভূগোলের মধ্যে আলোচনা করা হয়। আমরা মানব ভূগোল থেকে এগুলো জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। এর যাত্রা শুরু হয় প্রকৃতির মাঝে মানুষের অবস্থান বা রূপান্তর নির্ণয়ের মধ্য দিয়ে। মানব ভূগোলের যাত্রা শুরু হয় মানুষের অবস্থান, প্রকৃতির মাঝে যে মানুষের অবস্থান আর এটার যে পরিবর্তন প্রক্রিয়া, এই পরিবর্তন প্রক্রিয়া নির্ণয়ের মধ্য দিয়ে মানুষ মানব ভূগোলকে কাজে লেগে তার জীবনযাত্রার মান উন্নত করছে। প্রযুক্তি জ্ঞান দিয়ে তারা সম্পদের সান্নিধ্যে যাচ্ছে, প্রযুক্তি জ্ঞান দিয়ে তারা অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, তাদের জীবিকার পরিবর্তন ঘটাচ্ছে, তাদের বসতির পরিবর্তন ঘটাচ্ছে, জীবনযাপনের পরিবর্তন ঘটাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল লক্ষ্য করলে বুঝতে পারবো, প্রাচীনকালে অর্থাৎ এক সময় এমন একটা যুগ ছিল, সেই যুগে মানুষ লজ্জাস্থান ঢাকার জন্য কাপড় পরিধান করতে পারতেন না। তারা কি করত? গাছের পাতা, ছাল, বাগল ইত্যাদি দ্বারা তাদের লজ্জাস্থানটাকে আবৃত করে রাখত। কিন্তু সময়ের পরিবর্তনে, কালের পরিবর্তনে আস্তে আস্তে বিভিন্ন কিছুর উদ্ভাবনের পরে আস্তে আস্তে আমরা আমাদের বস্ত্র পরা শুরু করে দিয়েছি। আমাদের জীবনযাত্রার মান ছিল সেই সময় আমরা একদম গুহার মধ্যে বসবাস, আমাদের মতো মানুষ গুহের মধ্যে বসবাস করতো, আমাদের মতোই মানুষ, তারা তাদের দুটা হাত, পা, কান, নাক সবই ছিল। তারা কি করতো? বন জঙ্গলের মধ্যে বসবাস করতো। তারা জীবিকা নির্বাহের জন্য দূর দূরান্ত থেকে ফলমূল সংগ্রহ করে নিয়ে আসতো। তারপরে তারা বনের ভিতর থেকে পশু পাখি শিকার করে নিয়ে আসতো ইত্যাদি। এইগুলো ভাবে তারা জীবিকা নির্বাহ করছে। কিন্তু সময়ের পরিবর্তনে, কালের বিবর্তনে আস্তে 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 তাদের পরিবর্তন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর পরিবর্তন করে সমাজ ব্যবস্থা, পরিবার, তারপর সমাজ ব্যবস্থা, তারপর রাষ্ট্র, এরপরে রাষ্ট্রীয় আইন, সরকার ইত্যাদি গঠন করে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন, তাদের যে অর্থনৈতিক উন্নয়ন, তাদের যে আয়ের খাত তৈরি, ব্যয় করা, তাদের চাহিদা মাফিক তাদের চাহিদা পূরণ করা, তারপরে পেশাগত নির্ণয় ইত্যাদি, এগুলো সম্পূর্ণ আমরা মানব ভূগোল মাধ্যমে জানতে পারবো। এই শিক্ষার্থীবৃন্দ, এখানে কার্ল সাওয়ার একজন ভূগোলবিদ, ইনি বলেছেন যে মানব ভূগোল উৎপাদনকারী, অনুৎপাদনকারী কাজকর্মের ভৌগোলিক সমীক্ষা সম্পর্কে আলোচনা করে থাকে। তাহলে মানব ভূগোল হচ্ছে উৎপাদনকারী এবং অনুৎপাদনকারী সবই, অর্থাৎ
প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যেগুলো রয়েছে, প্রকৃতির যেসব বিষয়বস্তুগুলো রয়েছে, যেসব উপাদানগুলো রয়েছে, আর অপ্রাকৃতিক যেসব উপাদানগুলো রয়েছে, সবগুলোই আলোচনা করে মানব ভূগোল। আলেকজান্ডার ফন হামবর্গ এর সংজ্ঞা দিয়েছেন, কোন স্থান বা এলাকার বসবাসকারী মানব গোষ্ঠী সম্পর্কে ব্যাখ্যা বা বিবরণ করার নামে। অর্থাৎ এক জায়গাতে অনেকগুলো মানুষ বসবাস করে, এই মানব গোষ্ঠী কিসের উপর নির্ভর করে বসবাস করছে, এইগুলোর বর্ণনা দেয় হচ্ছে মানব ভূগোল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা মানব ভূগোল কাকে বলে জানলাম, এর ক্ষেত্র ধারণা সম্পর্কে জানবো। এর ক্ষেত্র হচ্ছে তিনটা, মানব ভূগোলের ক্ষেত্র হচ্ছে তিনটি। একটা কি, মানুষ, পরিবেশ আর অর্থনৈতিক কার্যকলাপ। আমাদের এর ক্ষেত্র হচ্ছে তিনটি। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে মানুষ, তারপরে দুই নম্বর হচ্ছে পরিবেশ, তারপরে তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ। আমরা এই অর্থনৈতিক কার্যকলাপ এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দেখো এই তিনটা হচ্ছে মানব ভূগোলের ক্ষেত্র। মানব ভূগোলের মূল নায়ক হচ্ছে মানুষ, মানব ভূগোলের মূল নায়ক হচ্ছে মানুষ, তারপর পরিবেশ, তারপর অর্থনৈতিক কার্যকলাপ। মানুষ কিভাবে বসবাস করছে, কেমন করে বসবাস করছে, কোন অঞ্চলে মানুষের জীবিকা কি ধরনের, কিসের উপরে, কোন সংস্কৃতির উপরে সে নির্ভরশীল, কোন সংস্কৃতির উপরে সংস্কৃতি, অর্থাৎ প্রকৃতির যা কিছু যেসব উপাদান রয়েছে সবই মানুষকে ঘিরে, মানুষের জন্যই সেগুলো তৈরি করা হয়েছে, মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানানো হয়েছে, কিন্তু আর বাকি যা কিছু করা হয়েছে সবই মানুষের জন্য। তারপরে পরিবেশ, অর্থাৎ মানুষকে ঘিরে যা কিছু রয়েছে সবই হচ্ছে তার পরিবেশ। তাহলে পরিবেশকে কাজে লেগে সে কি করে, অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে। আমরা যে জীবিকা নির্বাহ করছি, খাবার খাই বা খাদ্য সেবন করছি, এগুলো পরিবেশ থেকে এসে কাজকর্ম করার পরে আমরা আমাদের খাদ্য বা খাবার পেয়ে থাকি। শিক্ষার্থী, তাহলে মানব ভূগোলের ক্ষেত্র হচ্ছে তিনটি, মানুষ, পরিবেশ, অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী বা কর্মকাণ্ড, এখানে যে মানুষ হচ্ছে মানব ভূগোলের মূল নায়ক। মানুষ যদি না থাকে তাহলে মানব ভূগোল কল্পনা করা কখনো সম্ভব। মানুষ যদি না থাকে তাহলে প্রকৃতি প্রয়োজন নেই, মানুষ যদি না থাকে তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজন নেই। এই জন্য মানুষকে মানব ভূগোলের মূল নায়ক বলা হয়। শিক্ষার্থী, আমরা স্কিল শেয়ারে আবার একবার স্বাগতম দিয়ে শুরু করবো। দেখো স্কিল শেয়ার দেখি আমরা, দেখো সুস্বাগতম আজকের এই স্কিল শেয়ার, আজকের ক্লাস বহুদিত পত্র 11 শ্রেণীর প্রথম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, দেখো ছবিগুলো লক্ষ্য করো, ছবিগুলো থেকে কি বোঝা যাচ্ছে, এই পাশ্চাত্য গোলাকার একটি পৃথিবী, তারপরে জনবহুল অর্থাৎ মানব গোষ্ঠী, তারপরে নিচে দেখো প্রাকৃতিক সৌন্দর্য, তারপরে আরেকটা ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষ পেশাগত দিক থেকে কেউ কৃষক, কেউ ব্যবসা, কেউ চাকরি ইত্যাদি, এক এক ধরনের পেশা করে তাদের জীবিকা নির্বাহ করছে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা তাহলে মানব ভূগোলের মধ্যে দেখো গোল পৃথিবীর সম্পর্কে আলোচনা করা হয়, জনসংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়, প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয় এবং পেশাগত দিক নিয়েও আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো মানব ভূগোল, এখানে জনগণ অর্থাৎ এখানে যা কিছু রয়েছে সব কিছু মূলে হচ্ছে কি মানুষ, এজন্য মানুষকে মানব ভূগোলের মূল নায়ক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে কি শিখতে পারবো, দেখো মানব ভূগোল বলতে কি বুঝো, আমরা পড়লাম যে মানব ভূগোলের যে শাখায় মানুষ, পরিবেশ, অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকে মানব ভূগোল বলা হয়। অর্থাৎ মানুষ সামাজিক, অর্থনৈতিক যেসব কর্মকাণ্ড পরিবেশের সাথে সম্পর্ক রেখে করে থাকে সেগুলো আলোচনা করে, সেটি হচ্ছে মানব ভূগোল। মানব ভূগোলের ক্ষেত্র বর্ণনা করতে পারবো। মানব ভূগোলের ক্ষেত্র হচ্ছে তিনটা, যেটা আমরা এখানে লিখে দিয়েছিলাম, মানুষ, পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ড। আমরা অর্থনৈতিক কার্যাবলী আর মানব ভূগোল ধারণা সম্পর্কে আজকে জানবো। তারপরে পরের এতে আমরা বিষয়বস্তু, শাখা, প্রয়োজনীয়তা, মহাদেশের আলোচনা, তারপরে বিভিন্ন দেশের আলোচনা সম্পর্কে জানবো। যে শিক্ষার্থী, মানব ভূগোল দেখো, মানব ভূগোল বলতে আমরা পৃথিবীর বিভিন্ন এলাকা, মানুষের বিভিন্ন কর্মধারা ও গুণাগুণের সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্কের যে বিস্তার তাকেই বুঝে থাকি। মানব ভূগোল বলতে আমরা পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন কর্মধারা ও গুণাগুণের সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্কের যে বিস্তার তাকেই সাধারণত বুঝিয়ে থাকি। তাহলে আমরা দেখো মানুষ কাজকর্ম করছে, এক পাশে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ, আর একদিকে আর মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ পরিবেশের সাথে সম্পর্ক রেখেই তারা কাজকর্ম করছে। এগুলোই আলোচনা করা হচ্ছে মানব ভূগোল। এই শিক্ষার্থী, মানব ভূগোলের ক্ষেত্রে দেখো
মানব ভবনের কার্যক্ষেত্রে ও আয়তন বলতে এর অবস্থান ও বিস্তৃতিকে বোঝায়। মানব ভবনের প্রধান নায়ক হচ্ছে মানুষ। তাই মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে পার্থিব পরিবেশের সম্পর্কের বিস্তারিত আলোচনায় মানব ভবনের কার্যক্ষেত্রের আলোচ্য বিষয়। এখানে এই উপরোক্ত আলোচনাতে দেখা যায় মানুষ, পরিবেশ ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই তিনটি নিয়ে মানব ভবনের ক্ষেত্র রচিত। এরপরে দেখো মানুষ, মানুষ ও তার ক্রিয়াকলাপ কেন্দ্র করে মানব ভবন গড়ে উঠেছে। দেখো মানুষ তাদের বসতি, দুই ধরনের বসতি স্থাপন করা দেখা যাচ্ছে, এলাকা ভিত্তিক, তারপর তাদের খাবার, খাদ্য খাবার, তাদের যে মানে বস্ত্রের চাহিদা দেখা যাচ্ছে এখানে। তাহলে অর্থাৎ মানব হলো মানব ভবনের মূল বিষয়। তাই মানুষের জন্ম, মৃত্যু, আচার ব্যবহার, বাসস্থান, খাদ্য, বস্ত্র, উপজীবিকা, বর্ণ, ধর্ম ইত্যাদি সবই মানব ভবনের ক্ষেত্রবস্তু। মানুষ কিভাবে জন্মগ্রহণ করবে, মরবে, তারপরে তাদের আচার আচরণ কেমন হবে, ব্যবহার কেমন হবে, বাসস্থান কি ধরনের হওয়া উচিত, তাদের বস্ত্র কেমন হতে পারে হবে, উপজীবিকা কি হবে, তারা কিভাবে বেঁচে থাকবে, তারা কোন কোন পেশার সাথে নিয়োজিত থাকবেন, কি কাজ কর্মকাণ্ড করবেন সেটাও, তারপরে বর্ণ, সে কোন বর্ণের হবে, কোন ধর্মের হবে, এসব মানব ভবনের ক্ষেত্র বিশেষ। মানব ভবনের মধ্যে এসব আলোচনা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো পরিবেশ। তিন ধরনের পরিবেশ আমরা এখানে লক্ষ্য করছি। দেখো, এক ঠেলাগাড়িওয়ালা ঠেলাগাড়ি চালাচ্ছে, তারপর পাহাড়ি অঞ্চলের মানুষগুলা পাহাড় থেকে বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহের তাগিদে সংগ্রহ করে নিয়ে আসছে খাদ্য খাবার। তারপরে দেখো কৃষক জমিতে ফসল ফলানোর জন্য জমি চাষ করছে। তিন ধরনের পরিবেশ আমরা এখানে লক্ষ্য করছি। এক এক পরিবেশ এক এক এলাকাতে বিদ্যমান। যে পারিবেশিক অবস্থার মধ্যে মানুষ বসবাস করে এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও জীবনযাত্রার প্রণালীকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে তাকেই মানব পরিবেশ বলে। মানুষ তার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করবে, আর ওই পরিবেশকে কাজে লেগে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো সম্পূর্ণ করবে, জীবনযাত্রাকে প্রভাবিত করবে, নিয়ন্ত্রিত করবে, তাই হচ্ছে পরিবেশ। কারণ আমরা সাধারণত আগে ছোটবেলায় পড়েছি, আমাদের চারপাশে যা কিছু আছে তাকেই পরিবেশ বলা হয়। এখন তো আমরা ছোট নেই, এখন আমরা অনেক বড় হয়ে গেছি, তাহলে আমাদের সংজ্ঞাটা একটু পরিবর্তন হওয়া দরকার। তাহলে এইভাবে পরিবেশ কাকে বলে এই সংজ্ঞাটা লিখতে হবে। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ বসবাস করে এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও জীবনযাত্রা প্রণালীকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে তাকেই মানব পরিবেশ বলে। এই শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য খাদ্যের তাগিদে, বস্ত্রের তাগিদে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। এই সব কর্মকাণ্ড অর্থাৎ অর্থ উপার্জনের জন্য মানুষ যেসব কাজকর্ম করে তাকে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করবার পরে জীবিকা নির্বাহের জন্য মানুষ যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে তাদের সমস্তকেই মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। তাহলে জীবিকা নির্বাহের জন্য মানুষ যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে তাদের সমস্তকে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে পার্থিব পরিবেশের সাথে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সম্পর্ক রয়েছে। এই উভয়বিধ ও পারস্পরিক সম্পর্ক আলোচনায় মানব ভবনের ক্ষেত্র। শিক্ষার্থীবৃন্দ, আমরা মানব ভবনের ধারণা সম্পর্কে জানবো এখন। তাহলে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ বা ক্রিয়াকর্ম সম্পর্কে জানলাম, মানব ভবনের ক্ষেত্র তিনটি সম্পর্কে জানলাম, মানুষ, পরিবেশ আর অর্থনৈতিক কার্যাবলী। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানবো দেখো ভূগোলের ধারণা, মানুষ পরিবেশের ধারণা। মানব ভূগোলের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষ ও পরিবেশের ধারণা। প্রফেসর রাশজেলের সুযোগ্য ছাত্রী মার্কিন ভূগোলবিদ এলেন চার্চিল স্পেন্সেল মানুষ প্রকৃতি আন্তঃসম্পর্কের ধারণাটি দিয়ে থাকেন। ছাত্রী মার্কিন ভূগোলবিদ তার এই ধারণাটি প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ নামে পরিচিত। তাহলে ধারণাটি হচ্ছে প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ নামে পরিচিত। মানুষ প্রকৃতির আন্তঃসম্পর্কের যে ধারণা, ইনি এই চার্চিল স্পেন্সেল এই ছাত্রী, ইনি রাশজেলের একজন ছাত্রী, সুযোগ্য ছাত্রী ছিল, ইনি দিয়ে থাকেন এই ধারণাটি। এটাকে পরিবেশ প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ নামে পরিচিত। এই ধারণার মূল কথা হলো পৃথিবীর উপরিভাগে বিচরণকারী মানুষ স্বাধীন নয়, কোনো কাজ সে ইচ্ছা মতো করতে পারে না, মানুষের সকল কর্মক্রিয়া প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত।
কিন্তু নিয়ন্ত্রণবাদের এই ধারণাটি ভূগোল বিদ্বান সকলে একমত হতে পারেননি। এখানে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। এরপর দেখবেন নিমিত্তবাদের ধারণা। নিমিত্তবাদের ধারণা হচ্ছে কি, মানুষ এক প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে যেসব কর্মকাণ্ড করে থাকে সেটি হচ্ছে নিমিত্তবাদ। একটি মানব গোষ্ঠী বা জাতি ইতিহাস, সংস্কৃতি, জীবনযাত্রার ধরন এবং বিকাশের পর্যায়ে যখন পরিবেশের প্রকৃতি বিষয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত, তখন তাকে নিমিত্তবাদ বলা হয়। আমেরিকার ভূগোলবিদ সর্বপ্রথম নিমিত্তবাদ নীতিমালা প্রসার ঘটান। তারা মনে করতেন মানুষ প্রকৃতির হাতে অসহায়, প্রকৃতি মানুষকে যেভাবে পরিচালনা করে, মানুষ যেভাবে তার জীবন ধারণ করে এবং করতে বাধ্য হয়, এই মতবাদকে নিমিত্তবাদ মতবাদ বলা হয়। তাহলে মানুষ একা করে কিছু করতে পারে না, মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে সবকিছু করে থাকে। এটা হচ্ছে নিমিত্তবাদের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো সম্ভাবনাবাদের ধারণা। সম্ভাবনাবাদ কি, নিমিত্তবাদ প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে মানুষ সবকিছু করতে হয়, মানুষ একা কোনো কিছু করতে পারে না, এটি নিমিত্তবাদের ধারণা ছিল। আর সম্ভাবনাবাদের ধারণা হচ্ছে মানুষ প্রকৃতি পরিবেশের আজ্ঞাবহ নয়, সে প্রকৃতি পরিবেশের যা কিছু রয়েছে তা ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। নিমিত্তবাদে বলা হয়েছে যে প্রকৃতির উপর নির্ভরশীল মানুষ, আর সম্ভাবনাবাদে বলা হচ্ছে কি, যে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল না, আজ্ঞাবহ নয়, প্রকৃতির যা কিছু রয়েছে এই সব কিছু মানুষ ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীদের, এরপর দেখো আঞ্চলিক ধারণা। আঞ্চলিক ধারণা কি, মানব ভূগোল সমীক্ষার মূল উপাদান হলো অঞ্চল। অঞ্চল বলতে এক বা একাধিক সমধর্মী নিয়ামক বিশিষ্ট পারিসরিক ক্ষেত্রের আয়তনের একটি ভৌগোলিক এলাকাকে বোঝায়, যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনে করা সম্ভব। বিশেষ কোনো উদ্দেশ্য সাধনে একটি নির্দিষ্ট এলাকাকে অঞ্চল বলা হয়। এই আঞ্চলিক ধারণাও আমরা মানব ভূগোল থেকে পেয়ে থাকি। এরপর দেখো অবস্থানের ধারণা। ভূপৃষ্ঠের কোন স্থানে, অবস্থান বলতে সংশ্লিষ্ট স্থান, ঘটনা কোথায় অবস্থিত তা বোঝায়, অর্থাৎ কোন বস্তু বা ঘটনা নির্দিষ্ট অবস্থানের মাধ্যমে ভূপৃষ্ঠের অন্যান্য বিন্দুর সঙ্গে স্থানিক সম্পর্ক প্রকাশ করে। কোন স্থানের অবস্থান পরম ও আপেক্ষিক উভয় হতে পারে। অবশ্য কক্স ভূগোলের পরম অবস্থান অপেক্ষা আপেক্ষিক অবস্থানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। পরম অবস্থানের ক্ষেত্রে সাধারণত ভূপৃষ্ঠের কোন স্থানের গাণিতিক অবস্থান নির্দিষ্ট করে বলার জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ব্যবহৃত হয়ে থাকে। মানে কোন স্থানের নির্দিষ্ট স্থান সম্পর্কে জানার জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ প্রয়োজন রয়েছে। পরম অবস্থান হচ্ছে ওই জায়গার অভ্যন্তরীণ অবস্থান, যাকে স্থল বলা হয়। উদাহরণ, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার স্থল হলো বুড়িগঙ্গা নদীর পাশে। আর আপেক্ষিক অবস্থান দ্বারা উক্ত জায়গাটি অন্যান্য জায়গার সঙ্গে স্থানিক আন্তঃসম্পর্ক ও আন্তঃনির্ভরতা প্রকাশ করে। শিক্ষার্থীবৃন্দের পর দেখো কালের ধারণা। মানব ভূগোল পাঠের মাধ্যমে প্রতিটি বিষয় সমীক্ষা বা সময় বা কালের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি স্থানে অদৃশ্য সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, নতুন করে সংযোজিত হয়, নতুন বিয়োজন ঘটে থাকে। মোট কথা, ভূমিরূপের পরিবর্তন হোক কিংবা নগরায়নের মাধ্যমে বসতির পরিবর্তন হোক, সবই কালের বা সময়ের বিপদ পরিবর্তনে হয়ে থাকে। এটিও আলোচনা করে মানব ভূগোল। এটাও আমরা জানতে পারি মানব ভূগোলের ধারণা থেকে। এরপর দেখো স্থানিক বিন্যাসের ধারণা। মানব ভূগোলের স্থানিক বিন্যাসের বিশ্লেষণ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানিক সম্পত্তির দ্বারা ভূপৃষ্ঠের প্রত্যেকটি জায়গায় অবস্থান নির্দিষ্টভাবে বলা সম্ভব, অর্থাৎ ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের অবস্থানের কথা বলা হয় স্থানিক বিন্যাস বা বন্টনের ক্ষেত্রে। এরপরে দেখো স্কেলের ধারণা। ভূপৃষ্ঠের বাস্তব অবস্থার একটি ক্ষুদ্র সংস্করণ হলো মানচিত্র। বাস্তব প্রকৃত থেকে আকার ও আয়তনের দিক থেকে কতখানি ছোট করা হয়েছে মানচিত্রে এই ইঙ্গিত দেওয়া বা এই পদ্ধতি, তাকে ভৌগোলিক স্কেল বা মাপনী বলা হয়। প্রত্যেক ভূগোলবিদ এই স্কেলের ধারণা বিশেষ গুরুত্বপূর্ণ। ভূগোলবিদের ক্ষেত্রফলের আয়তন অনুসারে ভৌগোলিক বৃহৎ মানব ক্ষুদ্র, বড় বড় অঞ্চলে ক্ষুদ্র স্কেলের সাহায্যে দেখানো হয়ে থাকে। এই শিক্ষার্থীবৃন্দ, আমরা মানব ভূগোলের ধারণা সম্পর্কে জানলাম। এরপরে আমরা অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে জানবো। আমরা অর্থনৈতিক কার্যাবলী একটু বোর্ডে দেখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিন শেয়ার স্টপ করে এবার আমরা বোর্ডে দেখি অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে। অর্থনৈতিক কার্যাবলী কয়টি? অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে পর্যায়। পর্যায় কয়টি? 4টি। এক নম্বর হচ্ছে প্রথম পর্যায়, তারপরে 2 নম্বর হচ্ছে দ্বিতীয় পর্যায়, 3 নম্বর হচ্ছে তৃতীয় পর্যায়, 4 নম্বর হচ্ছে চতুর্থ নম্বর পর্যায়। অর্থনৈতিক কার্যাবলীর পর্যায় হচ্ছে 4টি।
অর্থনৈতিক কার্যাবলীর পর্যায় হচ্ছে চারটি। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। আমরা খেয়াল করি একটু। প্রথম পর্যায় হচ্ছে উৎপাদন করা, উৎপাদন করা বা সংগ্রহ করা। মানে সংগ্রহ করা বা উৎপাদন করা, এটা হচ্ছে প্রথম পর্যায়। তারপরে দেখো দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সংগৃহীত জিনিসের রূপ পরিবর্তন করা, সংগৃহীত মানে পণ্য রূপ পরিবর্তন। তারপর তৃতীয় পর্যায়ে হচ্ছে ব্যবহার, ব্যবহার। তারপর চতুর্থ পর্যায়ে হচ্ছে সেবা। এই শিক্ষার্থীগুলো আমরা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে। প্রথম পর্যায়ে হচ্ছে সংগ্রহ করা বা উৎপাদন করা, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সংগৃহীত পণ্য রূপ পরিবর্তন করা, রূপ পরিবর্তন করা। যেমন আমরা এখানে বলে নেই যে প্রথম পর্যায়ে কি দেখো, লোহা, লোহা হচ্ছে প্রথম পর্যায়। তারপরে অস্ত্র, এই লোহাকে কাজে লাগিয়ে কিভাবে রূপ পরিবর্তন করা হলো, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তারপর অস্ত্র কি হলো, ব্যবহার করা হলো, ব্যবহার করা হলো, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। এইভাবে এই ব্যবহৃত জিনিসের আবার সেবামূলক যেটা, সেটা চতুর্থ নম্বর পর্যায়। শিক্ষার্থী আমরা আরো একটি উদাহরণ দিতে পারি। তাহলে প্রথমে লোহা উত্তোলন করা হলো খনি থেকে প্রথম পর্যায়, তারপর সেটা পরিবর্তন করে অস্ত্র বানানো হলো দ্বিতীয় পর্যায়, এরপরে আবার সেটাকে ব্যবহার করা হচ্ছে তৃতীয় পর্যায়, তারপরে অতিরিক্ত যেটা থাকবে সেটা হচ্ছে চতুর্থ পর্যায়। আমরা যদি আবার একটু খেয়াল করে দেখো, উৎপাদন করলাম কি, ধান, ধান হচ্ছে প্রথম পর্যায়। তারপরে এসে এটাকে উৎপাদন হলো চাল, চাল, ধানকে কাজে লাগিয়ে দেখো, ধানকে কাজে লাগিয়ে ব্যবহার করা হলো কিন্তু চাল, চাল আবার ব্যবহার করা হলো খাদ্য বা খাবার। তারপরে এটা আবার কি, সেবা। তাহলে অতিরিক্ত খাওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে সেবা। এই শিক্ষার্থী কিন্তু প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে সংগ্রহ করা, সংগ্রহ করা, উৎপাদন করা প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী, বা প্রথমে প্রাথমিক পর্যায়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী। তারপরে এই সংগৃহীত দ্রব্য রূপ পরিবর্তন করার পরে যেটা করা হয় সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী। যেমন ধান, ধান থেকে বানানো হচ্ছে কি চাল, চালকে আবার কি কাজে ব্যবহার করা হচ্ছে, খাবারের কাজে, খাদ্য বা খাবারের কাজে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ প্রথম যে দ্রব্যটা আমরা নিয়ে আসবে সেটা প্রথম পর্যায়ে, তারপর তার রূপ পরিবর্তন করলে সেটা দ্বিতীয় পর্যায়ে, সেখান থেকে আবার খাবারে মানে ব্যবহার উপযোগী করে ব্যবহার করা শুরু করলে সেটা তৃতীয় নম্বর পর্যায়ে। আর ব্যবহার করার পরে অতিরিক্ত যেটা থাকবে